কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আকাশটা ভারী মেঘলা গিয়েছিল। ইফতারের আনুমানিক 1-1.5 ঘন্টা আগে ঘরে বসে দেখছিলাম জানালা দিয়ে কি সুন্দর মেঘ, ঘন কালো মেঘ আকাশে জমলো। তখন কয়েকটা ভিডিও শ্যুট করলাম, ভাবলাম যে এটা নিয়ে একটা ব্লগ বানাবো। এতদিন পরে তীব্র গরম কাটানো বৃষ্টিটা পেয়ে তো কয়েকটা শ্যুট নিচ্ছি। আর এই ফাঁকে আমার মোবাইল ফোনে একটু এমনিই স্ক্রলিং করতেছিলাম ফেসবুকে, হঠাৎ করে দেখলাম একটা জ্বালাময়ী বক্তব্য। আরে কি বাতাস, একটা জ্বালাময়ী বক্তব্য দেখলাম তখন ফেসবুকে। আর সেই জ্বালাময়ী বক্তব্যটা ছিল ঈদের সময় সড়কে যেন ফিটনেসবিহীন কোনো পরিবহন না নামতে পারে। এবং এইটা জ্বালাময়ী হয়েছে শুধুমাত্র একটা ব্যক্তির কারণে, আর সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের মাই ডিয়ার ইলিয়াস কাঞ্চন সাহেব। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। যাকে আমি বলি আঙ্কেল ইলিয়াস কাঞ্চন। আঙ্কেল মানে আমি আঙ্কেল থেকে আঙ্কেল কথাটা আনছি। ও শিট! এখন আঙ্কেল কথাটা আমি কেন আনছি জানেন? মানে সেটা হচ্ছে আমার মাই ডিয়ার আঙ্কেল ইলিয়াস কাঞ্চন, উনি সারা বছর ঘুমায়া থাকে, সারা বছর। শুধুমাত্র এরকম একটু ঈদ টিদ আসার কয়েকদিন আগে ওনার ঘুম ভাঙে, তখনই উনি এরকম কিছু বিবৃতি দেয়। তিনি খুবই ভালো অ্যাঙ্গেলে কথা বলতে জানেন, খুবই ভালো অ্যাঙ্গেল, ঠিক আছে? সাইকেলের মধ্যে যদি মোটর লাগানো হয় সেটা মোটরসাইকেল হয়, রিক্সার মধ্যেও এখন কিন্তু মোটর লাগানো হয়েছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সেই ভালো যে অ্যাঙ্গেল থেকে কথা বলতে জানে, সেই জন্যে আমি ওনার নামকরণ করেছি আঙ্কেল ইলিয়াস কাঞ্চন। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আমি আগে যখন জানতাম না, আগে যখন আরো মূর্খ ছিলাম যে উনি এত ভালো অ্যাঙ্গেলে কথা বলতে জানেন, এটা আমি আগে যখন জানতাম না, তখন ওনাকে আমি ডাকতাম আঙ্কেল ইলিয়াস কাঞ্চন। আর যখন আমি বুঝতে পারছি যে উনি খুব ভালো অ্যাঙ্গেলে কথা বলতে জানেন, তখন আমি আর আঙ্কেল না ডেকে অ্যাঙ্গেল ইলিয়াস কাঞ্চন বলা শুরু করেছি। বিশেষ করে ওনার সেই আলোচিত বক্তব্য, ওই যে খেয়াল আছে না, মোটরসাইকেলের বিরুদ্ধে একটা মানে তার ছিঁড়া মার্কা মন্তব্য করছিল যে সাইকেলের মধ্যে যদি মোটর লাগানো হয় সেটা মোটরসাইকেল হয়, রিক্সার মধ্যেও এখন কিন্তু মোটর লাগানো হয়েছে। আঙ্কেল ইলিয়াস কাঞ্চনের জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ব্যাপক পরিমাণে আরও কঠিন অ্যাঙ্গেলে দেশ জাতির জন্য কথা বলে ব্যাপক অবদান রাখতে পারেন। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আজ পর্যন্ত আমার আঙ্কেল এত সুন্দর অ্যাঙ্গেলে কথা বলেও ঢাকা শহর থেকেই ফিটনেসবিহীন গণপরিবহন উৎখাতে কোনো অবদান রাখতে পারলো না। আর ঈদের আগে উনি বিবৃতি দিয়ে অ্যাঙ্গেলে কথা বলে আসছে ফিটনেসবিহীন যানবাহন মুক্ত করতে ঈদের যাত্রার রাস্তাগুলো। বাহ আঙ্কেল, বাহ আঙ্কেল, বাহ! এজন্যই ওনার নাম আমি দিয়েছি আঙ্কেল ইলিয়াস কাঞ্চন। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সে যাই হোক, এবারে আসতেছি পদ্মা সেতুর প্রসঙ্গে। পদ্মা সেতু, হ্যাঁ, এই সময়ের আলোচিত জিনিস পদ্মা সেতু। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দ্বিতীয় দিন বেশ কিছু ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটছে এবং খুবই ঘৃণা, নিন্দার, ছেঁচড়ামি লেভেলের ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো হচ্ছে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় কয়েকটা দুর্বৃত্ত, ওরা মানুষ না, ওরা বাইকার না, ওরা হচ্ছে দুর্বৃত্ত। কয়েকটা দুর্বৃত্ত পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে সেলফি তোলা বা ছবি তোলার সময় তাদেরকে ধরা হয়েছে এবং এই দুর্বৃত্তগুলোর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে জনপ্রতি ৩,০০০ টাকা করে। চিন্তা করছেন কত বড় সাহস, কত বড় স্পর্ধা এবং কত বেয়াদব হইলে এই সময়ের মধ্যে এই বেয়াদবগুলা এত বড় স্পর্ধা দেখাইতে পারে? এরা কি মানুষ? এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা সমাজের দুর্বৃত্ত। কোথায় এত কিছু কইরা, এত কিচ্ছা কাহিনী কইরা অবশেষে একটু নিয়ম টিয়ম দিয়া পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চলাচলের সুযোগ হইল। আর ঠিক এই সময়ের মধ্যে এই অমানুষগুলা পদ্মা সেতুর উপরে দাঁড়াইয়া ছবি তুলে। চিন্তা করেন কত বড় স্পর্ধা এদের। মাত্র ৩,০০০ টাকা ফাইন করছে প্রতি একজনকে, ঠিক আছে, জনপ্রতি ৩,০০০ টাকা করে ফাইন। কেন ৩,০০০ টাকা ফাইন করতে হবে? কেন?
এই ফাইনের পরিমাণ কমপক্ষে 10,000, না 10,000 বেশি জুলুম হয়ে যায়, কমপক্ষে 5,000 টাকা। 5,000 টাকা কমপক্ষে এই ফাইনের পরিমাণ হওয়া উচিত, 5,000 টাকা। আমি আবার ফাইনেরও পক্ষে না, আমি হইলে এই সমস্ত দুর্বৃত্তগুলাকে মানে কতদিন দিব বলেন? 7 দিনের সশ্রম কারাদণ্ড, না 7 দিনের না 3 দিন, না 3 দিনও দিব না, একদিন, হ্যাঁ 1 দিন দিলে চলবে। 1 দিন দিতাম হচ্ছে সশ্রম কারাদণ্ড, এবং 7 দিন তার মোটর সাইকেলকে ডাম্পিং স্টেশনে রাইখা দিতাম, বাধ্যতামূলক, কোনো টাকা দিয়ে ছুটানো যাবে না। হ্যাঁ, এত বড় সাহস! শুধুমাত্র পদ্মা সেতুর উপরেই না, বাংলাদেশের সমস্ত সেতুর উপরে এই ধরনের কড়া নিয়ম কানুন দেওয়া উচিত, প্রয়োগ করা উচিত, এবং একই সাথে করা উচিত এই কড়া নিয়ম কানুনগুলোর ব্যাপক মার্কেটিংও করা দরকার। যে সাবধান এই ধরনের ফাজলামি করতে যাবা সেতুর উপরে, বাংলাদেশের যে কোনো সেতুর উপরে, তোমারে কিন্তু একদম 1 দিনের জন্য হাজতবাস না, কারাবাস করতে হবে, কারাবাস, ঠিক আছে? আর হচ্ছে তোমার যানবাহনখানা 7 দিন ডাম্পিং স্টেশনে নির্যাতিত হইতে থাকবে, খোলা আকাশের নিচে, রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে। চিন্তা করেন কত বড় সাহস এদের, কত বড় সাহস! আমি গেলে এটা চিন্তা করি, আমি জানতাম, অনুমান করেছিলাম আরও আগে যে এই ধরনের একটা না একটা কিছু ঘটবে। এ কারণেই আমার এইটার আগের ব্লগে আমি বলছিলাম যে এই ঈদের সময়ে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলতে দেয়াটা ঠিক হয় নাই, ঈদের পরে দিত। কারণ ঈদের সময় একে তো হচ্ছে ঈদের খুশি, তার উপরে হচ্ছে পদ্মা সেতু দিয়ে বাড়িতে যাবে, সেইটা তো আরও খুশি। তারপরে আবার অনেক দুর্বৃত্ত আছে, তারা জীবনের প্রথম পদ্মা সেতুতে উঠেছে, সেটা তো আরেক বিপদ। মানে বাঙালি তো বুঝেন, আবেগে পুরা মানে হাইগা মুইটা ভরায় দেয় পারেল প্যান্টের মধ্যে। এখন এই বাঙালিকে আপনি ঈদের আগে দিছেন, এ তো মহা ব্যাপার, একেবারে যেন পুলসিরাত পাড়ে দিয়ে স্বর্গে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই হয়ে গেল, এইটা ভয়াবহ একটা ঘটনা ঘইটা গেল, ঠিক আছে? একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আমাদের বাঙালিরা এই স্বভাবটা হচ্ছে ঠিক ঢেকির মতন, আপনি তাকে যত যাই করেন সেইটা মানবে না। বাঙালি হচ্ছে স্বাধীন, সে স্বাধীনভাবে চলবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। ইভেন আমাদের অনেক বাঙালিরা চরম খোঁটা দেয়, আক্রমণ করে বলে নিজের টাকায় পদ্মা সেতু বানাইছি। কেন বানাইছি? কত বড় স্পর্ধা, চিন্তা করেন, বলে নিজের টাকায় বানাইছে। আরে নিজের টাকায় বানাইছে, তাইলে ভাই আপনারা যারা এই সমস্ত কথা বলেন, তারা আপনারা নিজেদের টাকা খরচ করিয়া আপনাদের বাসা, বাড়ি, ড্রয়িং রুমে, ছাদে, যেইখানে মনে চায়, বাথরুমে, ওইখানে এরকম একটা স্থাপনা করেন, কিনেন বাংলাদেশের এরকম বড় বড় জায়গা, নদীর উপরের জায়গা কিনে একদম নিজের টাকা দিয়া এরকম একটা সেতু বানাইবেন, বানাইয়া শুধুমাত্র আপনি নিজে ওইটার উপর দিয়ে চলাফেরা করবেন। আপনার টাকায় পদ্মা সেতু হয় নাই, হয়েছে আমাদের টাকায়। সুতরাং এটা হচ্ছে পাবলিকের সেতু, পাবলিকের স্বার্থে, পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতুর উপরে এই ধরনের নিয়ম কানুন করা হয়েছে। এটি কোনো বিনোদনের স্পট নয়, পদ্মা সেতু কোনো বিনোদনের স্পট নয়। রাজনৈতিক আক্রোশ থেকে বর্তমান সরকারকে অনেকে অনেক ধরনের কথা বলে, তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলে, সেইটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে পদ্মা সেতুটা হয়েছে, এই ব্যাপারে দয়া করে কেউ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলে এই ধরনের খোঁটা দিবেন না যে আমার টাকায় পদ্মা সেতু হয়েছে, আমাকে কেন এরকম বলবে, এইরকম নিয়ম কেন চাপাই দিবে, এরকম কেন করবে। মানে আমি এতটা মানে ঘৃণা লাগে এই সমস্ত মানুষের প্রতি, যেটা বলার বাইরে। আরে মিয়া, পদ্মা সেতুতে মোটর সাইকেল উঠতে দেয় নাই কেন? সরকার কি ঠেকা লেগে রয়েছে? পদ্মা সেতুতে মোটর সাইকেল উঠতে দেয় নাই এরকম কিছু দুর্বৃত্তের কারণে। কিছু দুর্বৃত্ত পদ্মা সেতুর উপরে অকাম ঘটাইছে, আর এই অকামের কারণেই পদ্মা সেতুর উপরে মোটর সাইকেল চলা বন্ধ করছিল। আপনার টাকা দিয়ে বানাইছে। ছি, লজ্জার ব্যাপার যারা এই সমস্ত কথাবার্তা বলে। আমি মনে প্রাণে দোয়া করি আমার আঙ্গেল ইলিয়াস কাঞ্চনের মতন অ্যাঙ্গেলে তাদের শুভবুদ্ধির যেন উদয় হয়। কথাবার্তা আজকে এ পর্যন্তই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।